আপনি এখন ক্যালকাটায় মানে কলকাতায় যদি বলা যায় যে বাংলায় আপনাকে যদি ডাকা হয় আপনি আসবেন? বাংলায় ডাকা হলে তো আমার যেহেতু মাদারল্যান্ড আমি আসতে বাধ্য, এর মধ্যে কোনো ভুল নেই। হুম। ডাকা হয় মানে জানি না কিভাবে। নতুন বিজেপি সরকার আসার পরে আমরা হুঁশিয়ারি শিল্পের লাক্স দেখলাম যে ওরা একটা হুঁশিয়ারি শিল্প সম্প্রসারণ করলো, স্যাম স্টিল সম্প্রসারণ করলো, ধরুন আমুলও এখানে আসছে। আপনার ব্যবসার অন্যতম একটা হচ্ছে যে ডেয়ারি প্রোডাক্টসও আপনি করেন। তো এগুলো কি আহ, আবার আমরা যদি আপনাকে মানে যদি বাংলায় যদি আসতে হয় তাহলে আপনি কোন বিজনেসটাকে আপনি নিয়ে এগোবেন, কোন সমস্যাটাকে আপনাকে যদি প্রাধান্য যদি বলেন, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেসব স্কিম করে ইন্ডাস্ট্রিতে বেনিফিট দেওয়ার সুযোগ করে দিয়েছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য, এমএসএমই সেক্টরে যে বাজেটে পয়সা ধার্য করা হয়েছিল সেটা পশ্চিমবঙ্গে ইমপ্লিমেশন করা হয় নাই। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্টেটে সেগুলি ইমপ্লিমেশন করা হয়েছে। গত বছরও বাজেটে এমএস আমাদের ফ্যাক্টরিতে আমরা সাবসিডি পেয়েছি গভর্নমেন্ট আসাম থেকে। বা 30 বছর যে জুট মিলগুলো বন্ধ ছিল, আমরা সেদিন পত্রিকা দেখলাম যে 8-9টা জুট মিল খুলে গেছে, সেখানে 5-6 হাজার লোকের চাকরি হয়েছে। আজকে 150 মতো জুট মিল কলকাতাতে আসে, হুগলি নদী। জগদীশ চন্দ্র বণিক আমাদের বাংলার এমন একজন বণিক পরিবারের তিনি আহ, সদস্য, যার যাবতীয় পটভূমি কিন্তু বাংলায় নয়, যাবতীয় পটভূমি আজ নিয়ে চলে গেছেন আসামে। এই বাংলা ছেড়ে তার এই ইন্ডাস্ট্রি জগতে কেন তিনি বাংলা ছেড়ে অসময়ে গেলেন, তারই আজ আমরা সমস্ত কিছু শুনব। নমস্কার জগদীশ বাবু, নমস্কার, নমস্কার, জগদীশ নমস্কার, চন্দ্র বণিক। নমস্কার। আপনাকে আমার প্রথম প্রশ্ন যে কি মানে এই ইন্ডাস্ট্রি জগতে আপনি এসে কি দেখলেন, মানে কি বুঝছেন আজকে? কলকাতা শহরে আমার জন্ম, বিখ্যাত বণিক পরিবার। পশ্চিমবঙ্গে কলকাতা শহরের গন্ধবণিক সমাজের আমি একজন সদস্য, এবং ছোট থেকে এই শহরকে ভালোবেসে পড়াশোনা, ব্যবসায়িক ব্যাপারে আমার অভিজ্ঞতা সঞ্চয় সবকিছুই কলকাতা শহরের মধ্যেই। আমি বর্ণনগর রামকৃষ্ণ মিশনের ছাত্র স্কুল লাইফে। পরবর্তীকালে আমি পশ্চিমবঙ্গের যে অরাজনৈতিক অবস্থার সৃষ্টি হয়েছিল 1969-70 নকশাল পিরিয়ডে, সেই সময় এখান থেকে আমরা চলে যাই আসামে। আসামে আমাদের পুরনো ব্যবসা বাণিজ্য স্থান ছিল। ভারতবর্ষের পূর্বোত্তর ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, সব জায়গাতে আমাদের ব্যবসা বাণিজ্য ছিল। কিন্তু এই অরাজনৈতিক অবস্থার ভিতরে আমাদের জীবনের একটা বিশেষ একটা অভিজ্ঞতা নিয়ে আমরা এখান থেকে চলে যাই। এই যে আপনার কাছ থেকে মানে আমি কিছু যা শুনেছি আর কি যে আপনি এখানেও মানে আসামে আপনি গিয়ে যে প্রথম শুরু করলেন বিজনেসটা, সেই বিজনেসের আপনার কি কি বিজনেস আছে যে আসামে গিয়ে আপনি কি কি বিজনেস শুরু করলেন? আমাদের পৈতৃক ব্যবসা বিফোর ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া হুম। বাংলাদেশে ঢাকা শহরে আমাদের মূল ব্যবসা বাণিজ্য ছিল। পরবর্তীকালে ঢাকা কলকাতার সঙ্গে আমাদের সংযোগের মাধ্যমে ব্যবসা আরো বড় হয়েছে, এবং কলকাতার থেকে আমরা আস্তে আস্তে পূর্ববর্ত ভারতে আসাম, ত্রিপুরা, মণিপুর এইসব জায়গাতে বিস্তার হয়েছে। আমাদের পরিবারের সদস্যরা নিজেরা, আমার বাবা কাকারা 3 ভাই, তার আগে আমার ঠাকুরদাদা, তারা 4 ভাই, এইভাবে ব্যবসাকে বড় করেছেন। এবং আমরাও বর্তমানে যারা বাড়ির সন্তানরা সদস্য, তারা ব্যবসাতেই, আমাদের নামই বণিক পরিবার, বণিক মানে ব্যবসা। তাই ছোট থেকেই আমাদের পড়াশোনা শেষ হওয়ার পরেই আমরা ব্যবসাতে নিজেরা জর্জরিত হয়ে যাই, এবং আমরা সেখান থেকেই আমাদের সমস্ত ব্যবসা পরিচালনা করি। না, আপনাদের মূল ব্যবসাটা কি, মানে আসামে ধরুন মূল ব্যবসাটা কি? দেখুন, আমাদের মূল ব্যবসা তো আমরা বণিক মানেই ব্যবসা। আমাদের বণিক সম্প্রদায়ের মধ্যে 4টি সম্প্রদায় আছে: গন্ধ বণিক, স্বর্ণ বণিক, কংস বণিক এবং শঙ্খ বণিক। আমরা গন্ধ বণিক। গন্ধ বণিকদের মূল ব্যবসা হচ্ছে গন্ধজাত দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য করা। মশলা,
নানা রকম কবিরাজি সমস্ত আইটেম এবং মানুষের দৈনন্দিন ব্যবহারের যেসব কাজকর্ম আছে সেইগুলো নিয়ে আমরা ব্যবসা করতাম। ঠিক সেরকম ভাবে আধা সম্প্রদায় কেউ স্বর্ণ, লোহা লক্কর, শঙ্খ এইভাবে তারা ব্যবসা বাণিজ্য করতে, আমরা গন্ধবণিকের ব্যবসাটা আমরা বন্ধজাত দ্রব্য নিয়ে ব্যবসা করতাম। মানুষের নিত্য নিত্য যেই জিনিস লাগে সেগুলো নিয়ে আমরা কাজ করতাম। সেখানে আমাদের নিজস্ব প্রোডাক্ট ছিল, আমাদের বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি ছিল, সেখানে আমরা উৎপাদন করতাম। শহরে গ্রামে গঞ্জে পরিবেশ করা হতো এবং আমরা পরবর্তীকালে ইউনিলিভার, হিন্দুস্তান লিভারের আসামের আমরা সোল এজেন্সি ছিলাম, সিএফএড এজেন্ট ছিলাম। আসাম, মণিপুর, আপনার কি মিজোরাম সব জায়গাতে আমরা সাপ্লাই করতাম এবং সেটা আসামে থেকেই বড় হয়েছিল। পশ্চিমবঙ্গে আমাদের একটা হেড অফিস ছিল, যখন নাকি বাংলাদেশের সঙ্গে কাজ ছিল। আফটার ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া এই ব্যবসাটা তখন বন্ধ হয়ে যায়, তারপরে আমরা আসামে বা পূর্বোত্তর ভারতে শিফট করি। সেই আমাদের মূল ব্যবসা হচ্ছে গন্ধজাত দ্রব্য এবং মানুষের দৈনন্দিন ব্যবহারে যেমন আছে তেল, সাবান, নানা রকম এসব নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করেছি। তো এটাই কি এখন ধরে রেখেছেন, না তারপরে আর কিছু? না, আমরা এই ব্যবসাটাকে আর ধরে রাখতে পারিনি, কারণ হচ্ছে আমাদের ইয়ং জেনারেশন যারা আমরা এসছি পরবর্তীকালে, আমাদের লেখাপড়া শেষ করার পরে আমি আসামে যখন এখান থেকে চলে যাই, প্রথমে তো 71 চলে যাই, সেখানে আমি কলেজে ওখান থেকে গ্র্যাজুয়েশন করি। পরবর্তীকালে এখানে আমার পোস্ট গ্র্যাজুয়েশন করি কলকাতায় এসে। তারপরে যখন মানে বৈবাহিক জীবনে ঢোকার পরে আমি 78-79 আবার আসামে চলে যাই। সেখানে আমাদের গতানুগতিক ব্যবসার থেকে আমি একটু অন্য ধারা ব্যবসা শুরু করি। রাবার স্টেট, একটা মানে রাবার বাগান আসামে তখন খুব মানে সৃষ্টি হচ্ছিল ইন দি ইয়ার 1980-85 থেকে। আমরা সেখানে বাগানে ঢুকে পড়ি এবং আমরা সেখানে বাগানটা একটা রাবার স্টেট তৈরি করি। প্রায় 456 একর জায়গা নিয়ে রাবার বাগান সৃষ্টি হয়। তো এখানে আমার ফ্যাক্টরি আছে, রাবার প্রোডাক্ট আমরা এখন সমস্ত ভারতবর্ষে টিসিআই, টায়ার অফ ইন্ডিয়া, এমআরএফ আরও অন্যান্য ছোটো জায়গাতে এবং অজন্তা হাওয়াই চপ্পল কলকাতাতে আছে, তাদেরও আমরা মাল সাপ্লাই করি এবং আর ছোটো ছোটো অনেক ইউনিট আছে আমরা করে থাকি। এছাড়া আমরা পরবর্তীকালে ধীরে ধীরে আরও ব্যবসা বাণিজ্য বাড়াবার, আমাদের ছেলেপেলেরা বড় হয়েছে, তারা এই ডায়েরি প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্ট, ডায়েরি ফার্ম, মিল্ক প্রোডাক্টের ভিতরে নানা রকম আমাদের আজকালকার দিনে টোন্ড মিল্ক, দহি, লস্যি, আপনার বিভিন্ন মিষ্টিজাত দ্রব্য এবং বেকারি আইটেম। আমাদের সংযুক্তা ফুড প্রোডাক্ট নামে একটা বেকারি আছে। আজকে যেমন কলকাতা শহরে বা অন্য অন্য জায়গাতে নতুন নতুন বেকারি, মঙ্গিনিস আপনারা দেখতে পাচ্ছেন, ক্রিমিস দেখতে পাচ্ছেন, বা আরও অনেক কোম্পানি আছে। সেই ধরনের আমাদের 22খানা আউটলেট আছে, সেই সব জায়গাতে আমরা সাপ্লাই করি। এবং নামকিন, ভুজিয়া, চানাচুর, যারা রাজস্থানের প্রোডাক্ট, এখানে কলকাতার মুখরোচক আমাদের আত্মীয় হয়, কোনো বাবু আমাদের আত্মীয় মতো, সুব্রত বণিক, অজন্তা সেও আত্মীয়ের মতো, সবই বণিক পরিবারের, তারা ব্যবসা বাণিজ্য করছে। আমরাও ওখানে আসামে এই ভুজিয়া আইটেম, নামকিন আইটেম তৈরি করছি এবং বিভিন্ন জায়গাতে সাপ্লাই করছি। এইভাবে এক্সপান্ড হয়েছে। এই যে শিল্পকে যদি আপনি বাংলায় যদি বলা হয়, ভারতবর্ষের মধ্যে শিল্পকে, বাংলাকে আপনি কোথায় রাখবেন? ভারতবর্ষের মধ্যে আমি বলতে গেলে শিল্প তো বাংলা, আমাদের জন্মের আগের থেকে আমরা ভূগোলেও পড়েছি, ইতিহাসে দেখেছি, পশ্চিমবঙ্গ কেন বাংলা যে শিল্প জগতে এটাকে ইস্ট ম্যানচেস্টার বলা হতো। সুতরাং ম্যানচেস্টার ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শিল্প জগৎ অঞ্চল। সুতরাং বাংলাকে যখন ইস্ট ম্যানচেস্টার বলা হতো, তাহলে ধরে নিতে হবে এখানে বিশাল শিল্প সম্প্রসারণের ব্যবস্থা তখন ছিল। কিন্তু পরবর্তীকালে আফটার পার্টিশন অফ ইন্ডিয়া, বাংলাকে বিভিন্ন রাজনৈতিকভাবে শিল্পকে হত্যা করে দেওয়া হয়েছে, এটা বলে আমি বিশ্বাস করি। আমি নিজেও এই হত্যার মধ্যে সামিল আছি। আমার ছোট ছেলে যখন 2009-2010 MBA করে কলকাতা আসলো, আমি একটা জমি কিনেছিলাম মধ্যমগ্রাম বাদুর রোডে। সেখানে একটি বড় ফ্যাক্টরি করার ইচ্ছা ছিল, কারণ আমি আসামে এত বড় কিছু করেছি, কলকাতাতে একটা কিছু করতে চাইছি। মধ্যমগ্রামে বাড়ি কিনলাম, মধ্যমগ্রামে জমি কিনলাম ফ্যাক্টরি করার জন্য। এবং আমার তখন একটা ইচ্ছা, যা বুঝতে পারলাম রাজনৈতিক পটভূমিকা, যে মমতা ব্যানার্জি ওই সময় আসবেন, সিপিএম এর সঙ্গে উনি লড়াই করছেন তারপর ভাবে, এবং সরকারের অধীনে থেকেছেন আর আপনি এখানে মমতার অধীনেও এসে কাজ করে গেছেন। এই ডাবল ইঞ্জিন আর সিঙ্গেল ইঞ্জিনের মধ্যে পার্থক্যটা কি দেখবেন? বিশাল পার্থক্য তো। কারণ হচ্ছে দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরিকল্পনা, সেটা যদি সেন্ট্রাল গভর্নমেন্টেরই মানে সতীর্থ সরকার থাকে,
তাহলে যত সহজে এটা ডিসবার্স হবে, যত সহজে কাজ হবে। আর সিঙ্গেল ইউনিট সরকার, সেটা যদি মনের ভিতরে হিংসা থাকে, যেটা আমরা মমতার কাছে পেয়েছি, আমি আমার মাহাত্ম, আমি আমার সবকিছু করব, সেন্ট্রালেরই টাকা, সেন্ট্রালেরই পরিকল্পনা, তাকে নাম পাল্টে দিয়ে সেখানে উপরে প্রলেপ লাগিয়ে, এই যে মনোভাবপন্ন, তা এই যার এইরকম মনোভাবপন্ন, তার দ্বারা আপনি উন্নতি করবেন কি করে? তার কাছে গেলেই তো সে বলবে না এটা হবে না, এটা হবে না, নানা রকম অজুহাত দেখাবে। তারপরে সেই আবার কাটমানি অমুক মানি দিয়ে তাকে আপনাকে সেই টাকাটি দেবে। তাও সেখান থেকে আপনি দেখা যাবে যে আপনার যেটা দরকার সেটা না, সেটাতে বেশি অংশ দিকে চলে গেল কাটমানির দিকে, বাকিটা আপনি পেলেন। উন্নতি হবে কোত্থেকে? আচ্ছা, সেই জিনিসটা ডাবল ইঞ্জিন নেই। বাংলায় আপনি ধরুন মানে সমস্ত কিছু জানেন, মানে বাংলায় আপনার রক্ত, আর একদম সত্যি। আসামে গিয়ে দেখছেন যে ওখানকার কোনো সমস্যা হয় না, কোনো ইন্ডাস্ট্রি করতে গেলে, কোনো কিছু করতে গেলে, কোনো কাটমানি, কোনো কি বলবো যে মানে সবকিছু তো একটা জড়িয়ে থাকে। ওখানে কি কোনো সেই সিস্টেমের মধ্যে আপনাকে কোনোদিন পড়তে হয়েছে, সমস্যার মধ্যে? দেখুন, প্রথম প্রথম যখন আমি এখান থেকে গিয়ে ওখানে কাজ শুরু করা যখন ঢুকলাম, প্রথমে তো আমাদের পৈতৃক ব্যবসা ঢুকেছিলাম। তো পৈতৃক ব্যবসাতে আমাদের যেসব ব্যবস্থা ছিল, তাতে অতটা আমরা ঠিক বুঝিনি। কারণ বাবা কাকারা ছিলেন, পরিবারে অন্য লোক ছিল, তারা আছে ম্যানেজ করতো, আমরা তো তখন মানে শিক্ষানবিশ, অ্যাপ্রেন্টিস। ধীরে ধীরে যখন নিজস্ব পরিচালনার মধ্যে কাজ করতে গেলাম, তখন বিভিন্ন সরকারি অফিসারের সঙ্গে যোগাযোগ করা, পরবর্তীকালে লাইসেন্স নিতে গিয়ে মন্ত্রীর সাথে কথাবার্তা বলা। সেখানে আমি আসামে দেখেছি যে জিনিসটা যত সত্তর আমরা পেয়েছি, হয়তো আমাদের কিছু পয়সা খরচা করতে হয়েছে, মানে ভুল নেই, কারণ এগুলো কিছু করতে গেলে দিতেই লাগে। কিন্তু পশ্চিমবঙ্গে যখন আমি ফ্যাক্টরি করতে আসলাম, সেখানে ওই একই জিনিস করতে গিয়ে আমার খাজনা থেকে বাজনা বেশি হয়ে গেল। আচ্ছা। যে জিনিসটা নাকি সহ্য করা সম্ভব নয়। আমি যখন এখানে 2010-এ জমি কিনে 11-তে ফ্যাক্টরি করতে গেলাম, যে উৎসাহ নিয়ে আমরা তখন ছিল, তখন বামপন্থী সরকার এখানে, তখন এখানে অনেক কষ্ট ছিল। নানা রকম জিনিস আদায় করা, নানা রকম জিনিস এখানে ইন্ডাস্ট্রি করতে গেলে 10খানা সার্টিফিকেট লাগে, নানা রকম অমুক তমুক। আপনারা জানেন যে এখানে মানে আপনার এই যে ফায়ার ব্রিগেড লাইসেন্স, পরিবেশ লাইসেন্স, লেবার লাইসেন্স, শপ এস্টাবলিশমেন্ট লাইসেন্স, ট্রেড লাইসেন্স, এগুলো করতে গেলে সব বিজনেস করতে লাগে। যে ঝামেলাটা আমরা আসামে পাইনি, পশ্চিমবঙ্গ সরকারে বামপন্থী থেকে পরবর্তীকালে তৃণমূল সরকার, যেগুলো আমরা প্রচুর অসুবিধা পেয়েছি, এটার মধ্যে কোনো ভুল নেই। তবে এগুলো যদি ডবল ইঞ্জিন সরকার থাকে, তাহলে আমার বিশ্বাস এটা অনেক ইজি হয়ে যাবে। আরেকটা মানে এবার শেষের দিকেই আসছি যে আহ, এই যে বর্তমান যুদ্ধ চলছে, মানে আপনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যুদ্ধ চলছে, মানে ধরুন আমেরিকার সঙ্গে ইরানের, আহ, আবার ওদিকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার, এই যুদ্ধের প্রভাব কি ব্যবসার উপরে কতটা ফেলছে আপনাদের? যুদ্ধের প্রভাব সমস্ত পৃথিবীতেই পড়েছে। এটা খালি ইন্ডিয়া বা বাংলাদেশ বা কোনো পশ্চিমবঙ্গ নয়, সমস্ত পৃথিবীতে ইউক্রেনের যুদ্ধ, ইসরায়েল, আমেরিকা ইরানের যুদ্ধ, গালফ এরিয়ার যুদ্ধ, সবাইকেই বিরাট বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তবে আমি একজন ব্যবসায়ী হিসেবে বলছি, আমরা ধরুন আজকে ইরান আমেরিকার যুদ্ধে গ্যাস নিয়ে, যে আমাদের ইন্ডাস্ট্রির মেন সোর্স অফ এনার্জি হচ্ছে গ্যাস বা পাওয়ার, সেটা নিয়ে ইদানিংকালে গত কয়েক মাসে যে পরিমাণ আমরা ভুক্তভোগী হয়েছি, সেটা কিন্তু আমাদের থেকে অনেক বেশি। আমার করিমগঞ্জ শহরের পাশেই বাংলাদেশ, তার ওদিকে বার্মা, তারা যেভাবে আমরা শুনেছি আশেপাশে খবরে, তারা আমাদের থেকে হাজার গুণ বেশি অসুবিধা পড়েছে। ভারতবর্ষে মোদী সরকার বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেসব সিস্টেম করা ছিল, তাতে কিন্তু এতটা প্রভাব পড়েনি। পড়েছে, কিন্তু অতটা পড়েনি। আজকে আমরা যেখানে গ্যাস পাচ্ছিলাম ডেলি 25টা করে সিলিন্ডার কমার্শিয়াল, ওই যুদ্ধের জন্য আমরা 5টা করে অ্যালটমেন্ট হয়ে গেছিল, বা ডোমেস্টিকে আজকে 45 দিন নিচে গ্যাস পাওয়া যেত না। এগুলো কিন্তু বিদেশের মাটিতে আমরা যা শুনেছি, তারা গ্যাস পাচ্ছেই না, মাইক্রোওয়েভে কাজ করতে হচ্ছে, তারপরে নানা রকম ইলেকট্রিক এসে কাজ করতে হচ্ছে। সুতরাং প্রভাব তো পড়েছে, এর মধ্যে কোনো ভুল নেই। তবে ভারতবর্ষে যেখানে আপনার যে পরিমাণে হওয়ার কথা ছিল, আজকে আপনার ডিজেল পেট্রোল বলুন, এটা একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি, একটা সোর্স। আজকে সেই ডিজেল পেট্রোলের দাম বেড়েছে ঠিক আছে, কিন্তু এই দামের তুলনায় বিভিন্ন কান্ট্রিতে এর অনেক বেশি দাম বেড়েছে। সেটা আমরা মানে বিভিন্ন পত্রপত্রিকা বা নিউজের মধ্যে দেখেছি, এবং এটা আমার সঙ্গে হয়তো অনেকে একমত হবেন।
ভারতবর্ষে আজকে পেট্রোলের দাম 110 টাকা যদি হয়ে থাকে, তাহলে এই পেট্রোলের দাম আপনি পাকিস্তান বাংলাদেশ ভুলে যান, আপনার ইরানে যে আর পেট্রোলের দাম 25 টাকা, সেখানেও তো 65 টাকা হয়েছে, তো সেটা ডাবল হয়ে গেছে। আমাদের তো ডাবল হয়নি, হুম। আমাদের 100 টাকার জায়গায় 110 টাকা হয়েছে। ইরানের 25 টাকার তেলের দাম 65 টাকা হয়েছে। আমেরিকাতে আপনার যেখানে 80 মানে পেন্স না কত ছিল 1 লিটার দাম, সেটা 150 পেন্স মানে $1.5 হয়ে গেছে। তো সবার তো ডাবল হয়েছে, আমাদের তো তা হয়নি। তাহলে কি বুঝবো আমরা? নিশ্চয়ই একটা কিছু বিরাট সোর্স আমাদের ছিল, এখন তো অনেকটা নর্মাল হয়ে আসছে বলে মনে করি। এই যে জিএসটিটার ব্যাপারে, জিএসটিটা তো আমাদের রিভাইজ করা হলো, এই জিএসটিতে কি আপনাদের ব্যবসার ক্ষেত্রে কতটা লাভবান হলেন, না কতটা আপনারা কি হলেন? আমি দাদা জিএসটি ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল, এবং জিএসটি হওয়ার জন্য ব্যবসা বাণিজ্য অনেক ইজি হয়ে গেছে। আগে আমি আপনাকে ছোট্ট ঘটনা বলছি। আগে যখন এই ভ্যাট ছিল বা সেল ট্যাক্স ছিল, আমরা যেসব মানে কি বলবো অসুবিধার মধ্যে পড়তাম, আমার ঘর থেকে আমার পাশের একটা স্টেটে মাল পাঠাতে, বা পাশে একটা 25 কিলোমিটার দূরে মাল পাঠাতে যে পরিমাণ ট্যাক্সের ঝামেলা ছিল, রাস্তাঘাটে ঝামেলা ছিল, চালান ফালান নিয়ে, ভ্যাটের চালান নিয়ে, আজকে জিএসটি সেটা নেই। 50,000 টাকার নিচে কোনো ওয়েবিল লাগে না, আপনি এমনি মাল পাঠিয়ে দিন। 50,000 টাকার ওয়েবিল করুন, সঙ্গে সঙ্গে পোর্টাল খুলে আপনি ওয়েবিল পেয়ে যাবেন, আপনি মাল পাঠিয়ে দিচ্ছেন, আপনার ট্যাক্স জিএসটি লাগিয়ে দিচ্ছেন, মাল চলে যাচ্ছে, কোনো ঝামেলা নেই। এবং জিএসটিতে যে সুবিধা হয়েছে, সমস্ত পৃথিবীতে বড় বড় কান্ট্রিতে জিএসটি আছে, ইন্ডিয়া গভর্নমেন্ট চালু করেছে, এবং তাতে ব্যবসা বাণিজ্য প্রসার বেড়েছে। এবং সব থেকে বড় সোর্স হচ্ছে জিএসটির যে রোজগার, আজকে 1.5 লক্ষ কোটি টাকা মাসে যে রোজগার হচ্ছে জিএসটিতে, এটা বিরাট সোর্স ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে লাগছে। এটা আমি আপনাকে মানে কনফিডেন্স দিয়ে বলতে পারি। বাংলায় ইন্ডাস্ট্রি বাড়ানোর ক্ষেত্রে কি কি প্রয়োজন বলে আপনি মনে করছেন? বাংলাতে ইন্ডাস্ট্রি করার মতো বিভিন্ন সোর্সের সমস্ত র মেটেরিয়াল আছে। আমি আগে বলেছি, এখানে আপনি পাওয়ার বলুন, লেবার বলুন, র মেটেরিয়াল বলুন, এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স বলুন, সব কিছু এখানে আছে। কিন্তু বিগত বামপন্থী সরকার এবং তৃণমূল সরকার এই জিনিসটাকে পুরো ঢেকে বন্ধ করে রেখে দিয়েছিল, যার জন্য বাংলা থেকে বহু লোক বাইরে চলে গেছে তাদের সোর্স ইনকাম খোঁজার জন্য। সত্যি 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 যদি আমাদের এইগুলো আবার খুলে দেওয়া হয়, এবং আশা করি খুলে যাবে, তাহলে বাংলাতে ইন্ডাস্ট্রিয়াল বুম হবে বলে আমি আমার কোনো মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এর মধ্যে কোনো ভুল নেই। তার মানে আপনি বলছেন যে ইন্ডাস্ট্রি গড়ার জন্য যাবতীয় উপকরণ বাংলায় আছে, আছে, শুধুমাত্র 100% আছে। শুধুমাত্র ছিল না উদ্যোগটা। উদ্যোগ কি করে থাকবে? ফ্যাক্টরি বন্ধ করে দিলে উদ্যোগ তো যে এন্টারপ্রেনার পালিয়ে যাবে তো। আর সে তো আমাকে যদি আজকে দরজা বন্ধ করে ঘরে আত্মীয় করে রেখে দেয়, আমি কি আর বাস করবো? লাইফ কনসার্ন, আমি তো পালিয়ে যাবো, বা আমাকে বাঁচতে হবে, চলে যাবো। বলছেন যে এখানে আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ফিরে আসবে, আসছে, আপনি এটা তার নমুনা আপনারা সবাই দেখতে পাচ্ছি। আমরা অলরেডি প্রায় 25,000 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট শুরু হয়ে গেছে। খালি ইন্ডাস্ট্রি না, স্বাস্থ্য ক্ষেত্রে হয়েছে, এডুকেশন ক্ষেত্রে হয়েছে, এবং ইন্ডাস্ট্রি হবেই। মানুষ চাইছে, কারণ মানুষ সমস্ত এন্টারপ্রেনাররা জানে যে বাংলাতে কি আছে, বাংলাতে সবকিছু অ্যাভেলেবিলিটি আছে, সুতরাং এখানে আসবেই, যদি সরকার হেল্প করে নিশ্চয়ই আসবে। এই আশা নিয়েই আজকে আমরা জগদীশবাবু গেলাম, যে আমরা মনে করব যে আগামী দিনে আপনাকেও দেখতে পাবো, আপনার ইন্ডাস্ট্রি দেখতে পাবো, সেই সঙ্গে বাংলা আবার শিল্পাঞ্চলে ভরে উঠুক, এই আশা নিয়েই আজ আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। আমাদেরও শেষ কথা, বাংলা আবার জেগে উঠুক, সুফলা বাংলা, সোনার বাংলা হোক। আমিও ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমরা সেটাই দেখতে পাই। ঠিক আছে, নমস্কার, চলুন। থ্যাংক ইউ।